হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্ন দেখব। কথোপকথন বা সংলাপের বৈশিষ্ট্য। কথোপকথন বা সংলাপের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। কথোপকথনকে যথার্থ ও প্রাণবন্তকর তুলতে এসব বৈশিষ্ট্য অনুসরণ করতে হয়। নিচে এসব বৈশিষ্ট্য তুলে ধরা হলো। তারপর আমাদের ক নম্বরে কথোপকথনের ভাষা সহজ, সরল ও গতিশীল হতে হবে। খ, স্থান, কাল, শ্রেণী, পেশা অনুযায়ী মর্যাদা বজায় রেখে ভাষা প্রয়োগ করতে হবে। তারপরে গ, সহজ ও সাবলীল ভাষা প্রয়োগ। তারপরে ঘতে রয়েছে বক্তব্য যথাসম্ভব সংক্ষিপ্ত, অর্থবহ ও স্পষ্ট হতে হবে। তারপরে উঙতে রয়েছে বক্তব্য বিষয় প্রাসঙ্গিক ও যুক্তিনিষ্ঠ হতে হবে। তারপরে চ নম্বরে বক্তব্য বিষয় উপসংহার টেনে একে অপরের শুভকামনায় মাধ্যমে বক্তব্য শেষ করতে হবে। তারপরে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় যোগাযোগের ক্ষেত্রে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন ব্যক্তির বয়স এবং তার সঙ্গে কীরূপ সম্পর্ক, এই বিষয়টি বিবেচনায় নিয়ে কথা বলতে হবে। তারপরে পয়েন্টে রয়েছে কথা বলার সময় যাকে বলা হচ্ছে তিনি যেন বক্তব্যের বিষয় সহজে ও স্পষ্টরূপে বুঝতে পারেন, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে অপ্রয়োজনীয়ভাবে উচ্চস্বরে বা নিচুস্বরে কথা বলা যাবে না। তারপরে যার সঙ্গে কথা বলা হচ্ছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে, যাতে তিনি বুঝতে পারেন তাকে যথেষ্ট। সরি গাইস, এখানে কিছু লেখা ওঠেনি, তার জন্য আমরা অনেক আন্তরিকভাবে দুঃখিত। আমরা তারপরে থেকে শুরু করি। বড়দের সঙ্গে কথা বলার সময় নম্রভাবে এবং বিনয়ের সঙ্গে কথা বলতে হবে। কোনো বিষয় আলোচনার সময় বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্মান বজায় রেখে কথা বলতে হবে। তারপরে কথা বলার সময় অসম্মান বোঝায় এমন শারীরিক অভাবভঙ্গি করা যাবে না। তারপরে পয়েন্টে রয়েছে কারোর সঙ্গে কথা বলার সময় সেই ব্যক্তির শারীরিক এবং মানসিক অবস্থা বুঝে নিয়ে কথা বলতে হবে। তারপরে এছাড়া কত সময় ধরে কথা বলা হচ্ছে তা মাথায় রাখতে হবে। তারপরে কেননা অতিরিক্ত সময় নিয়ে কথা বললে যার সঙ্গে কথা হচ্ছে তিনি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। তারপর পয়েন্টে রয়েছে কথা বলার সময় অপ্রাসঙ্গিক বিষয় বাদ দিতে হবে এবং স্থান তথা ওই এলাকার রীতিনীতি পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হবে। তারপরে যার সঙ্গে কথা হচ্ছে ওই বিষয়ে তার মতামতের প্রতি সম্মান বজায় রাখতে হবে। তারপর মৌখিক যোগাযোগের বৈশিষ্ট্য। তো আমাদের মৌখিক যোগাযোগের বৈশিষ্ট্যগুলো বলি। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির সাহায্যে মৌখিক যোগাযোগ করা হয়। উচ্চারিত ধ্বনিগুলো অর্থবোধক হতে হয়। মৌখিক যোগাযোগের মাধ্যমে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করা যায়। মৌখিক যোগাযোগ কেবল মানুষের পক্ষেই সম্ভব। মৌখিক যোগাযোগের ভাষা, শ্রেণী, পেশা, স্থান, কাল, পাত্র অনুসারে আলাদা হয়। তারপরে আমাদের লৈখিক যোগাযোগের বৈশিষ্ট্য রয়েছে। তো আমরা লৈখিক যোগাযোগের বৈশিষ্ট্য পড়ি। লৈখিক যোগাযোগের প্রথম ও প্রধান শর্ত হলো এক্ষেত্রে লিখে মনের ভাব প্রকাশ করতে হয়। তারপরে লৈখিক যোগাযোগে ধ্বনি, শব্দ, বাক্য লেখার মাধ্যমে যোগাযোগ করা হয়। লৌখিক যোগাযোগের ক্ষেত্রে ধ্বনি নির্দেশক চিহ্ন ব্যবহার করা হয়। লৌখিক যোগাযোগের মাধ্যমে মনের ভাব পূর্ণজারূপে প্রকাশ করা যায়। শুধু মানুষের পক্ষে লৌকিক যোগাযোগ করা সম্ভব। শ্রেণী, পেশা, স্থান, কাল, পাত্র অনুযায়ী লৌকিক যোগাযোগের ভাষা আলাদা হয়। এর ভিন্ন পরিস্থিতিতে প্রাসঙ্গিক যোগাযোগের প্রধান শর্তসমূহ এখানে আমাদের প্রাত্যহিক জীবনে যোগাযোগের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়, কারণ ভিন্ন পরিস্থিতিতে প্রাসঙ্গিক যোগাযোগের অনেকগুলো শর্ত মেনে চলতে হয়, যেমন ব্যক্তির বয়স ও তার সঙ্গে সম্পর্ক বিবেচনা, সঠিক সর্বনাম ও ক্রিয়ার ব্যবহার নিশ্চিত করা, যোগাযোগের সময় অপ্রাসঙ্গিক বিষয় পরিহার করে সহজ ও সরল স্পষ্ট করে কথা বলা, কণ্ঠস্বরের দিকে খেয়াল রাখা। তারপরে সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলা। তারপরে শারীরিক অঙ্গভঙ্গি যেন অসম্মানজনক না হয় সেদিকে খেয়াল রাখা। অন্যের মতামতকে সম্মান প্রদর্শন। তো আজকে এতটুকুই, ভিডিও বেশি বড় করবো না। আপনার যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো সেখানে আপনারা সেটা কমেন্টে বলে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর যদি নতুন হয়ে যান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই ভিডিওটি আপনাদের বন্ধু সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন, যেন তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।